গুড মর্নিং অল ডিয়ার স্টুডেন্টস। আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদেরকে যেটা পড়াবো সেটা হলো অভিকর্ষ ও মহাকর্ষের প্রভাবে গতি। দেখো, যে একটা বস্তুকে যদি নিচের দিকে ছেড়ে দেওয়া হয়, উপর থেকে নিচে ছেড়ে দেওয়া হয়, তো নিচের দিকে পড়ে যায় সেই বস্তুটা। আমরা জানি পৃথিবী প্রত্যেকটা বস্তুকে নিচের দিকে টানে, তাই তো? তাহলে এই টান বলটা আসলে কোথা থেকে আসে বা কিভাবে এগুলো ঘটে, আজকে আমরা এই সবগুলো দেখব, ঠিক আছে? তো বেগ সম্পর্কে তোমরা জানো, ঠিক আছে, যে একটা সময় বস্তু উপর থেকে একটা বস্তুকে যখন সময়ের সাপেক্ষে বস্তুটা যখন সরণের পরিবর্তন হয় তাকে বেগ বলা হয়। তো কোনো বস্তুকে যখন উপর থেকে ছেড়ে দেওয়া হয় একটা সময় এসে তার বেগ শূন্য হয়ে যায়, তাই তো? কিন্তু তার কি বেগ শূন্য ছিল? ছিল না। সে একটা নির্দিষ্ট বেগ নিয়ে উপর থেকে তুমি যখন ফেলছিলে তখন সে উপর থেকে নিচে পড়ছিল, ঠিক আছে? আবার কোনো বস্তুতে ত্বরণও সৃষ্টি হয়। তাহলে এই ত্বরণের জন্য উপর থেকে ফেলার সময় বেগ সৃষ্টি হয়, ত্বরণ সৃষ্টি হয়, এইসব সৃষ্টি হওয়ার পেছনে দায়ী কে? এইসব সৃষ্টি হওয়ার পেছনে দায়ী আসলে কে এবং সেই ত্বরণটা কি সেটা এখন দেখি আমরা। দেখো, অভিকর্ষ বলের প্রভাবে অবাধে পতনশীল কোনো বস্তুতে যে ত্বরণ সৃষ্টি হয় তাকে অভিকর্ষজ ত্বরণ বলে। সাধারণত কোনো বস্তুর বেগের পরিবর্তন ঘটলেই তার ত্বরণ থাকে, সেটা কি রৈখিক ত্বরণ। কিন্তু রৈখিক ত্বরণ আর অভিকর্ষজ ত্বরণ কিন্তু এক নয়, ঠিক আছে? অভিকর্ষজ ত্বরণ হলো যে বল, পৃথিবীর যে নিজস্ব বল দ্বারা প্রত্যেক বস্তুকে তার কেন্দ্রের দিকে টানছে, সেই বলের জন্যই কিন্তু অভিকর্ষজ ত্বরণ সৃষ্টি হয়, ঠিক আছে? তারপর দেখো, নিউটনের গতিসূত্র অনুযায়ী বল সমান কি জানি আমরা? ভর ইন্টু ত্বরণ। কি জানি? ভর ইন্টু ত্বরণ। তাহলে আমরা বলকে যদি এফ দ্বারা ডিনোট করি, মানে এফ বলি, ভরকে এম এবং ত্বরণকে এ, ঠিক আছে? তাহলে আমরা কি পাবো? এফ সমান এম ইন্টু এ। তাহলে কোনো বস্তুর উপর অভিকর্ষজ বলের প্রভাবে কতটা ত্বরণ হওয়া উচিত, এবার আমরা সেটা দেখি। যে এফ সমান আমরা কি পেলাম? এম ইন্টু এ, ঠিক আছে? এখানে এফকেই বলা হচ্ছে অভিকর্ষজ বল, যার মান কত? জি এম এম বাই আর স্কোয়ার। এটা আমরা আগে পড়লাম, ঠিক আগের ক্লাসে আমরা দেখেছি জি এম এম বাই আর স্কোয়ার। যারা দেখুন আগের ক্লাসটা অবশ্যই দেখে নেবে, ঠিক আছে? আগে দুটো ক্লাস আছে। তো জি এম এম বাই আর স্কোয়ার এটা আমরা পেয়েছিলাম মহাকর্ষ বল বা অভিকর্ষ বল, ঠিক আছে? এই বলটা সঙ্গে নিউটনের দ্বিতীয় গতিসূত্র যেটা আছে সেটার সঙ্গে সমান হচ্ছে। এই জায়গাটা তোমরা ভালো করে বোঝার চেষ্টা করো, এই জায়গাটা যে জি এম এম বাই আর স্কোয়ারের সঙ্গে আমার নিউটনের দ্বিতীয় গতিসূত্র অনুসারে কোনো বস্তুর যে মোট বল সেটা সমান হচ্ছে, ঠিক আছে? তাহলে আমরা যেটা পাচ্ছি, দুই দিক থেকে এম এম যদি কেটে যায় তাহলে এ সমান পাচ্ছি জি এম বাই আর স্কোয়ার সমান সমান জি। এই জিটা আমরা আগে বের করেছি, এটাকে বলা হয় অভিকর্ষজ ত্বরণ। তাহলে দেখা গেল কি যে একক ভরের বস্তুর উপর অভিকর্ষজ বলের মান ও অভিকর্ষজ ত্বরণের মান কিন্তু সমান হচ্ছে। আর এসআই পদ্ধতিতে জি এর গড় মান আমরা জানি ভূপৃষ্ঠে কত? 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা পরীক্ষায় খুব আসে যে এসআই পদ্ধতিতে এসআই পদ্ধতিতে জি আসলে কি? জিকে বলা হয় অভিকর্ষজ ত্বরণ, ঠিক আছে? গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন। তো এই এসআই পদ্ধতিতে জি এর যে গড় মান সেটা হলো 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে? তাহলে এখানে জি সমান জি এম বাই আর স্কোয়ার, এই সূত্র থেকে আমরা জানি জি এম তো ধ্রুবক, পৃথিবীর ভর এম ধ্রুবক এবং জি কে বলা হয় মহাকর্ষ ধ্রুবক। তাহলে জি এর মান কিসের উপর নির্ভর করবে? একমাত্র আর এর উপর নির্ভর। আর কি? পৃথিবীর ব্যাসার্ধ, ঠিক আছে? এবার পৃথিবীর সব স্থানে আর এর মান কি সমান হবে? তা কিন্তু হবে না। তাহলে পৃথিবীর সব স্থানে জি এর মানও কিন্তু সমান নয়। পৃথিবীর সব স্থানে কিন্তু বস্তুর ওজন সমান নয়, ঠিক আছে? আচ্ছা, হিসেব করে দেখা গেছে চাঁদের গড় অভিকর্ষজ ত্বরণ পৃথিবীর গড় অভিকর্ষজ ত্বরণের 1/6 গুণ। তাহলে জি এর সঙ্গে কিন্তু আমার যে বস্তুর ওজন সেটাও নির্ভর করে। দেখো, 1 কেজি ভরের কোনো বস্তুকে পৃথিবী যে বল দিয়ে আকর্ষণ করে তার মান 9.8 নিউটন। আবার কোনো বস্তুর ভর 3 কেজি হলে তার ওজন হবে 3 × 9.8 নিউটন। এটা আমরা আগে করেছি একটা জায়গায়, আগের ক্লাসে আমরা একটা করেছি যে বস্তুর ওজন নির্ণয় করা, ঠিক আছে? ওজন মানে কি? বস্তুর ভর ইন্টু অভিকর্ষজ ত্বরণ, মানে ভর হলো এম আর হলো জি হলো অভিকর্ষজ ত্বরণ, এম জি, যেটাকে বলা হয় ওজন। ওজনকে আমরা ডাব্লু দ্বারা ডিনোট করেছিলাম। আগের ক্লাসগুলো দেখবে যারা যারা এখন এই ব্যাপারটা বুঝতে পারছো না, ঠিক আছে? ওজন কীভাবে 3 × 9.8 নিউটন আসলো, ওকে? তাহলে ভেবে বলো তো ওই বস্তুর ওজন চাঁদের পৃষ্ঠে কত হবে? সবসময় 1/6 দিয়ে ভাগ হয়ে যাবে। তোমার পৃথিবী পৃষ্ঠে যা ওজন হবে 1/6 দিয়ে ভাগ করলে তা চন্দ্রপৃষ্ঠ ওজন হবে। এটা পরীক্ষায় খুব তোমাদের আসে, ঠিক আছে? যে পৃথিবী পৃষ্ঠে কোনো বস্তুর ওজন যদি 6 নিউটন হয়, চাঁদে কত হবে? চাঁদে তখন 1 নিউটন হবে, কারণ ওটা 6 দিয়ে ভাগ হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, তারপর চলো।
একটা ছোট কাগজের টুকরো একটা পাথরের টুকরোকে একই উচ্চতা থেকে ছেড়ে দাও, একসঙ্গে একই উচ্চতা ছেড়ে দাও, এবার কী দেখতে পেলে? তারা কি একসঙ্গে মাটিতে পড়বে? এই ব্যাপারটা নিয়ে যে গবেষণা করেছিলেন তিনি হলেন গ্রিক গ্যালিলিও গ্যালিলি, ঠিক আছে? গ্রিসের প্রথমে দেখো, গ্রিসের বিখ্যাত দার্শনিক অ্যারিস্টটল কিন্তু এমন ধারণা পোষণ করতেন যে হালকা বস্তু ভারী বস্তু একসঙ্গে মাটিতে স্পর্শ করে, মানে একসঙ্গে স্পর্শ করবে না, ঠিক আছে? ভারী বস্তুটা আগে স্পর্শ করবে। কিন্তু পরবর্তীকালে যে ইতালির বিজ্ঞানী গ্যালিলিও গ্যালিলাই যে তিনি প্রমাণ করেছিলেন যে সমস্ত বস্তু একসঙ্গেই পড়বে। তিনি একটা পিসা, যে ইতালির যে পিসা আছে, হ্যাঁ, সেই পিসা বিখ্যাত একটা মিনার, সেই মিনার থেকে ছেড়ে ফেলেছিলেন, হ্যাঁ। তিনি দেখেছিলেন যে দুটো বস্তু ভারী এবং হালকা একই সঙ্গে পড়ছে, মাটি স্পর্শ করছে। কিন্তু এটা কী করে সম্ভব? অনেকের মধ্যে প্রশ্ন জাগতে পারে, ঠিক আছে? তো একটা পরীক্ষা করা যাক। দেখো যে একটা 1 টাকার কয়েন নাও, তার আর একটা একটা কাগজের টুকরো নাও, দুটো একসাথে ফেলো, দেখো কয়েনটা আগে পড়ে যাবে, কাগজের টুকরোটা কিন্তু পরে পড়বে, ঠিক আছে? এবার একটা জিনিস, এই কাগজের টুকরোটা কয়েনের উপরে রেখে দাও, দিয়ে ফেলে দাও, দেখো একসঙ্গেই পড়বে, ঠিক আছে? তো এখান থেকে তোমরা কি বুঝতে পারছো? যে বায়ুর বাধা বস্তুকে কম দেরিতে, মানে দেরি করে ফেলছে, বাধা সৃষ্টি করছে, মানে কি বস্তুটাকে নিচে পড়তে, হালকা বস্তুটাকে বেশি বাধা দিচ্ছে আর ভারী বস্তুটাকে কম বাধা দিচ্ছে, ঠিক আছে? তার জন্য কি হচ্ছে তার জন্য কিন্তু আমার ওই জিনিসটা, হালকা জিনিসটা পরে পড়ছে আর ভারী জিনিসটা আগে পড়ছে। যেমন ওই তুলো গাছ থেকে, শিমুল গাছ থেকে সব তুলোগুলো অনেক দূর দূর চলে যায়, কেন? বাতাসও তার প্রভাব ফেলে, বাতাসে কী করে উড়ে নিয়ে চলে যায়। আর হালকা জিনিসকে, কিন্তু ভারী জিনিস, একটা 1 কেজি বাটখারা যদি, 1 কিলোগ্রামের বাটখারা যদি ফেলে দিই আমরা একটা একতলা থেকে বা দুতলা থেকে, সঙ্গে সঙ্গে পড়ে যাবে, এটা কোনো দিকে ভেসে যেতে পারবে না, কারণ ওটা ভারী বস্তু, ওখানে বাধা বল কম কাজ করবে, ঠিক আছে? এইসব বস্তুগুলো যে নিচের দিকে অবাধে পড়ছে, এগুলোকে বলা হয় পতনশীল বস্তু। আর এইসব পতনশীল বস্তুগুলোর জন্য গ্যালিলিও 3টে সূত্র দিয়েছে। কি? একই উচ্চতা, দেখো প্রথম সূত্র কি, একই উচ্চতা ও স্থির অবস্থা থেকে অবাধে পতনশীল সব বস্তু সমান দ্রুততায় নিচে নামবে, মানে একসঙ্গে একই গতিতে, মানে একই দ্রুততায়, মানে একই বেগে সবগুলো নিচে নামবে, তাই বলছে এখানে, ঠিক আছে? মানে একই সঙ্গে সময় বাড়ার সঙ্গে সঙ্গে পতনশীল বস্তুর বেগও বাড়তে থাকে। যত সময় বাড়বে তত বস্তুর পতনশীল বেগ বাড়বে, মানে নিচের দিকে যত নামবে তত তার বেগ বাড়তে থাকবে। সময় বাড়ার সঙ্গে পতনশীল বস্তুর অতিক্রান্ত দূরত্বও বাড়বে, এটা তো ঠিকই। তুমি যতটা পথ সামনের দিকে এগিয়ে যাবে, তোমার তো অতিক্রান্ত দূরত্ব বাড়বেই, ঠিক আছে? তো পৃথিবীর উপর দাঁড়িয়ে একটা পাথরের টুকরোকে সোজা উপরের দিকে ছুড়ে দাও, পাথরটি যত উপরে ওঠে সেটির গতি কমতে থাকে, কেন? এটার কারণ অভিকর্ষজ বল নিচের দিকে বাধা দিচ্ছে, তাই, ঠিক আছে? কমতে কমতে সেই গতির দিক উল্টে গিয়ে পাথরটি আবার তোমার হাতে ফিরে আসে, কেন? তার কারণ অভিকর্ষজ বল, যেটা পৃথিবীর কেন্দ্রের দিকে প্রত্যেকটা বস্তুকে টানছে, সেটাই তার কারণ, ঠিক আছে? আচ্ছা, দেখো অভিকর্ষজ টানের দিনকে ত্বরণ হয়, এগুলো তো বললাম আমি, ঠিক আছে? এই গতি এরকম। আচ্ছা, এবার দেখো, এবার ভূমির সঙ্গে কোনোভাবে একটা পাথরের টুকরোকে ছোড়ো, যে কোনো, তো আগে তোমরা দেখতে, আগে কিন্তু অনেকেই ছোটোবেলায় কিন্তু ওই পাথর ছোড়াছুড়ি করতে। তো একটা পাথরকে ছুড়লে দেখবে পাথরটা সোজা না, পাথরটা যদি তুমি যে কোনো দিকে ছুড়ো, দেখতে পাবে পাথরটা কিন্তু সেখানে সোজাসুজিভাবে পড়ছে না, একটা বাঁকা পথে পড়ছে। কিন্তু এটা কেন হয়? তার কারণ কি? এইরকম পথ, দেখো এই ছবিটা দেখতে পাচ্ছ তোমরা, একটা বস্তুকে ছুড়লে বস্তুটা এইভাবে বাঁকা পথে গিয়ে পড়ে, অনেক দূরে গিয়ে পড়ে। এর পেছনে কারণই হলো যে অভিকর্ষজ টান বস্তুর বেগকে পাল্টে দিচ্ছে, ঠিক আছে? আচ্ছা, দেখো যে যে জোরে ছুটতে ছুটতে এমন একটা সময় আসতে পারে যখন পাথরটি পৃথিবীর ফিরে আসার বদলে পৃথিবী থেকে ফিরে আসতে থাকবে। আচ্ছা, ব্যাপারটা বলি তোমাদেরকে, একটু ব্যাপারটা ডিটেলে বলি, যে এমন একটা বস্তুকে এইভাবে ছুটতে এমন একটা বেগ দিয়ে দিলে সেই বস্তুটা পৃথিবীর বাইরে, যে অভিকর্ষজ বলের মানে বাইরে চলে যায়, অভিকর্ষজ বলের বাইরে, অভিকর্ষজ যে বল তার আকর্ষণ কেটে বাইরে যখন চলে যাবে, তখন একটা নির্দিষ্ট দূরত্ব যাওয়ার পরে যেমন পৃথিবীর চারপাশে ঘুরতে থাকে, সেগুলো কি? স্যাটেলাইট মানে কৃত্রিম উপগ্রহগুলো ঠিক এই রকম বেগ, যেই বেগে পাঠানোর ফলে সে আর পৃথিবীতে ফিরে আসে না, সেই বেগটাকে বলা হয় মুক্তিবেগ, ঠিক আছে? বেরিয়ে আসা, মানে সে আর ফিরে আসতে পারে না, তখন কী করে? পৃথিবীর আকর্ষণ বল কেটে গিয়ে এমন একটা পজিশনে চলে আসে, সেই পজিশনে এসে পৃথিবীর চারপাশে ঘুরতে থাকে। ওটা যে বেগে ছোড়া হয় সেটাকে কৃত্রিম, মানে মুক্তিবেগ বা এসকেপ ভেলোসিটি বলা হয়, ঠিক আছে? আর এমনি যে কোনো জিনিস নর্মালি আমরা ছুড়লে সেটা কিন্তু একটা দূরে একটা বাঁকা পথে গিয়ে, একটা অর্ধবৃত্তাকার পথে গিয়ে সেখানে গিয়ে পড়ে যায়, ঠিক আছে? কিন্তু এমন একটা বেগে যখন ছোড়া হবে, তখন সেই ছোড়ার পরে সে পৃথিবীর আকর্ষণ কেটে একটা নির্দিষ্ট দূরত্বে গিয়ে ঘুরতে থাকবে। এগুলো কৃত্রিম উপগ্রহের ক্ষেত্রে হয়। ওকে, তো আজকে তোমাদের এই পর্যন্তই থাকলো। হ্যাঁ, সবাই ভালোভাবে থাকো আর মন দিয়ে ক্লাসটা দেখো, ঠিক আছে?